বাজেট 2025-এ আমরা যারা ফিউচার অ্যান্ড অপশানে ট্রেডিং করি তাদের কিন্তু একটা ভালো নিউজ এলো। অনেক ট্যাক্স কাট হয়েছে যারা ফিউচার অ্যান্ড অপশানে ট্রেড করেন তাদের জন্যে, সেটা আমি ডিটেলসে বলবো। তার সাথে সাথে জেনারেল ট্যাক্স স্ল্যাব চেঞ্জ তো হয়েইছে। তার মানে 12 লাখ টাকা পর্যন্ত কি গল্প, মানে ট্যাক্স লাগবে না বা তার উপরে গেলে কি হবে বা কেন, কোন ট্যাক্স রেজিমে সেটা লাগবে না, নিউ ট্যাক্স রেজিম না ওল্ড ট্যাক্স রেজিম, সেগুলো নিয়ে আলোচনা করব। তার সাথে সাথে বাজেট কোন সেক্টরগুলোর প্রতি একটু ভালো হলো এবং কোন সেক্টরের প্রতি খারাপ হলো সেগুলো নিয়ে একটু আলোচনা করব। মার্কেটের আউটলুক বা মার্কেট আজকে কিভাবে রেসপন্স করলো তা নিয়ে, সেটা নিয়ে একটু বলবো। চলুন শুরু করি বাজেটের এই স্পেশাল বুলেটিনটা। ভিডিওকে ভালো লাগলে প্লিজ ভিডিওকে একটু লাইক করে দিন, চ্যানেলে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করে দেবেন যাতে আমি নতুন কোনো ভিডিও আপডেট আনলে সেটা আপনার কাছে চলে আসে। প্রথম কথা হচ্ছে ট্যাক্স স্ল্যাব অ্যান্ড রিবেট। ট্যাক্স স্ল্যাবে অনেক বড় চেঞ্জ হয়েছে। ট্যাক্স স্ল্যাবে যে চেঞ্জ হয়েছে আগে সেটা দেখে নিন। প্রথম কথা হচ্ছে 4 লাখ থেকে 0 থেকে 4 লাখ ট্যাক্স স্ল্যাব যখন থাকবে তার জন্য নীল ট্যাক্স, মানে জিরো, কোনো ট্যাক্স লাগছে না। 0 থেকে 4 লাখ, 4 লাখ থেকে 8 লাখে 5% ট্যাক্স, 8 লাখ থেকে 12 লাখ পর্যন্ত 10% ট্যাক্স। এখনই বলবেন যে কেন 12 লাখ পর্যন্ত তো ট্যাক্স লাগবে না, তাহলে ট্যাক্স স্ল্যাব কেন? হ্যাঁ, ট্যাক্স স্ল্যাব এখনও আছে। কোন ক্ষেত্রে লাগবে না সেটা আমি এই ভিডিওতে বলবো, আগে শুনে নিন। 8 লাখ থেকে 12 লাখ কিন্তু 10% ট্যাক্স স্ল্যাবে আছে। 12 লাখ থেকে 16 লাখ 15%, 16 লাখ থেকে 20 লাখ 20%, অ্যান্ড 20 লাখ থেকে 24 লাখ 25%। অ্যাবভ 24 লাখ 30% ট্যাক্স ব্র্যাকেটে পড়ছে, যেখানে আগে 30% ট্যাক্স ব্র্যাকেটের জন্য স্ল্যাব অনেক কম ছিল, সেখানে এখন 24 লাখ পর্যন্ত বাড়ানো হয়েছে, তারপরেই 30%। এবার আসি যেটা আপনারা সবাই শুনছেন, যে 12 লাখ পর্যন্তর ব্যাপারটা, সেটা হচ্ছে ট্যাক্স আগে জানতেন 7 লাখ পর্যন্ত আপনার ইনকাম হলে একটা ট্যাক্স রিবেট পাওয়া যেত। তো এখন মানে ম্যাক্সিমাম ট্যাক্স রিবেটটা পাওয়া যেত, এখন সেই রিবেটটা 75,000 টাকা করা হয়েছে, মানে 75,000 টাকার রিবেট সরকার দেবে। সেটা কখন? যখন আপনার ইনকাম ম্যাক্সিমাম 12 লাখ টাকা হবে। তার মানে বলতে গেলে 12 লাখ টাকা পর্যন্ত ইনকাম হলে আপনি 75,000 টাকা পর্যন্ত ট্যাক্স ছাড় পাচ্ছেন বা ট্যাক্স রিবেট পাচ্ছেন। তার মানে কি? তাই জন্যই 12 লাখ টাকা পর্যন্ত যখন আপনি ইনকাম ট্যাক্স রিটার্ন ভরবেন, হয়তো দেখবেন পরের বছরে যে 12 লাখ টাকা যেই দিলেন ও ট্যাক্স ক্যালকুলেট করে ওরকম 75 দেখাবে, তারপর অ্যাপ্লাইড ট্যাক্স রিবেট -75 করে ওটা জিরো আসবে। বুঝতে পারছেন? ট্যাক্স রিবেট যেহেতু দিচ্ছে, নিউ ট্যাক্স রেজিমে কিন্তু এটা অ্যাপ্লিকেবল। ওল্ড ট্যাক্স রেজিমে যারা ট্যাক্স ফাইলিং করেন তাদের জন্য নয়, নিউ ট্যাক্স রেজিমে যারা ট্যাক্স ফাইল করবেন তাদের জন্য এই রিবেটটা কার্যকরী হবে। এবং এই রিবেটটা নিলে যে 10%, মানে যে ট্যাক্স স্ল্যাবে আপনি আসছেন 12 লাখ পর্যন্ত, তার ক্যালকুলেট করে মোটামুটি যা হবে সেটা নিয়ে কিন্তু আপনার 75,000 আসছে, সেটা রিবেট হয়ে যাবে, জিরো হয়ে যাবে। ভাববেন না 10% 12 লাখ মানে তো 1,20,000 ট্যাক্স হচ্ছে, একদমই নয়। কারণ প্রথম 0 to 4 লাখ নীল, তারপর 8 লাখে 4 থেকে 8 5%, তার উপরের ব্যাপারটা 10% হচ্ছে, ওরকম করে 75ই আসছে এবং 75টা মাইনাস হয়ে যাচ্ছে অ্যাজ আ ট্যাক্স রিবেট। সুতরাং সেক্ষেত্রে হরে দরে বলতে গেলে 12 লাখ টাকা পর্যন্ত নর্মাল ইনকামে আপনাদের ট্যাক্স লাগছে না নিউ ট্যাক্স রেজিমে। এই যে নর্মাল ইনকাম বললাম, এবার আমি একটু আসি যার মধ্যে এফএনও ব্যাপারটা আসছে। তার মানে কি? নর্মাল ইনকাম মানে আপনার যে স্যালারি ইনকাম, সেগুলো থেকে ওয়েজেস বা স্যালারি যা বলেন, তার উপর এটা যেমন অ্যাপ্লিকেবল, তেমন বিজনেস ইনকামের উপরেও অ্যাপ্লিকেবল। এবার এফএনও যারা ফিউচার অ্যান্ড অপশান আমরা করি বা আপনারা করে থাকেন, তারা বেশিরভাগ সময় ফিউচার অ্যান্ড অপশানকে অ্যাজ আ বিজনেস ইনকাম ডিক্লেয়ার করা হয়, অ্যাজ আ বিজনেস ইনকাম, মানে যখন ট্যাক্স ফাইলিং করা হয়। তো যারা বিজনেস ইনকাম হিসেবে এফএনওকে শো করেন তাদের জন্য ভালো খবর, বিজনেস ইনকাম মানে 12 লাখ টাকা পর্যন্ত। আগে যে ট্যাক্সটা মানে আরও স্ল্যাবটা আরও কম ছিল, এখন 12 লাখ টাকা পর্যন্ত যদি আপনার এফএনও অ্যাজ আ বিজনেস ইনকামও লাভ হয়, প্রফিট হয়, তাহলে কিন্তু সেক্ষেত্রে ট্যাক্স জিরো লাগবে অ্যাজ আ বিজনেস ইনকাম, নট ক্যাপিটাল গেইন।
আমি আসবো ক্যাপিটাল গেনে। বিজনেস ইনকাম আর ক্যাপিটাল গেনের মধ্যে পার্থক্য আছে। ফিউচার অ্যান্ড অপশন এফএনওকে বিজনেস ইনকাম হিসাবে দেখানো যায় বা দেখায়, মানে ইট ইজ আ বিজনেস ইনকাম। আচ্ছা, এখন প্রশ্ন করবেন দাদা ইন্ট্রাডেটা আমি ওইভাবে দেখাতে পারি বা স্টকের সুইং ট্রেডিংটা দেখাতে পারি? না, ওইগুলো স্পেকুলেটিভ এর আন্ডারে পড়ে এবং সেগুলোর আলাদা ট্যাক্স স্ল্যাব হয়, সেগুলো ক্যাপিটাল গেইন ট্যাক্স হিসাবেই দেখা হয়। এবার আমি আসবো ক্যাপিটাল গেইন হিসাবে। এত পর্যন্ত ক্লিয়ার? যদি একদম ক্লিয়ার একটু লাইক করে দেবেন, কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট বক্সে করবেন, অসুবিধা নেই, আমি অ্যান্সার দিয়ে দেবো। তবে ভিডিওটা পুরো দেখলে আমার মনে হয় না যে কোনো ডাউট থাকবে। এফএনও অ্যাজ আ বিজনেস ইনকাম, তাহলে অ্যাবভ রুল অ্যাপ্লিকেবল? ইয়েস, উত্তর হলো হ্যাঁ, নর্মাল ইনকামের মধ্যে পড়ছে অ্যাজ আ বিজনেস ইনকাম। এফএনওকে যারা বিজনেস ইনকাম হিসাবে দেখান একদম ঠিক আছে, 12 লাখ পর্যন্ত কোনো 12 লাখ প্রফিটে কোনো ট্যাক্স নেই। এসটিটি আর ক্যাপিটাল গেইন ট্যাক্সের কি হবে? এসটিটি বা ক্যাপিটাল গেইন ট্যাক্স আগের বার যেমন ছিল তেমনই আছে, কোনো রকম চেঞ্জ হয়নি। তার মানে ক্যাপিটাল গেইনসের উপর আপনার যা ট্যাক্স সেটা কিন্তু দিতে হবে। ওই 1.5 লাখ টাকা পর্যন্ত ধরুন লং টার্ম ক্যাপিটাল গেইনে ছাড় আছে, সেটা আলাদা। শর্ট টার্ম ক্যাপিটাল গেইনে কিন্তু কোনো রকম ছাড় নেই। 1.5 লাখ টাকার উপরে লাভ হলে আপনাকে শর্ট টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স দিতে হবে, এরকম কোনো রুল নেই। লং টার্ম ক্যাপিটাল গেইন আছে। তার মানে কি? মানে ধরুন আপনার 5 লাখ টাকা লং টার্ম ক্যাপিটাল গেইন হলো, লং টার্ম ক্যাপিটাল গেইন হলো, মানে একটা শেয়ার বা মিউচুয়াল ফান্ড 1 বছর বাদে যদি আপনি বিক্রি করেন এবং সেখানে ধরুন 5 লাখ টাকা লাভ হচ্ছে, তাহলে 1.5 লাখ টাকা বাদ দিয়ে বাদ বাকি 3.5 লাখ টাকার উপর আপনার ট্যাক্স দিতে হবে লং টার্ম ক্যাপিটাল গেইন। কিন্তু শর্ট টার্ম ক্যাপিটাল গেইন যদি আপনার 5 লাখ টাকা হয় 1 বছরের কমে, তাহলে কিন্তু পুরো 5 লাখ টাকার উপরেই শর্ট টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স আপনাকে দিতে হবে, ওর মধ্যে কোনো ছাড় নেই। আর একটা কথা স্যার, সঞ্জয়, আমার 12 লাখ টাকা পর্যন্ত তো কোনো ট্যাক্স লাগবে না, আমার এমনি স্যালারিজীবী, আমি স্যালারি থেকে ইনকাম হয়েছে আমার 9 লাখ টাকা, আর 3 লাখ টাকার আমার ক্যাপিটাল গেইন ট্যাক্স হয়েছে, শর্ট টার্ম বা লং টার্ম যাই হোক, আমার ক্যাপিটাল গেইন ট্যাক্স হয়েছে, তাহলে কি আমার তো টোটাল 12 লাখ টাকা ইনকাম হলো, 3 লাখ টাকা ইনকাম ক্যাপিটাল গেইন থেকে আর 9 লাখ টাকা হলো আমার স্যালারি ইনকাম থেকে, তাহলেও তো আমার ট্যাক্স জিরো হবে। 9 আর 3 9 10 11 12 লাখ টাকার মধ্যে থাকছে না, এরকম নিয়ম নয়। এই 12 লাখ টাকার যে হিসাবটা বা নিয়মটা, সেটা শুধুমাত্র আপনার ইনকামের উপর নির্ভর করছে, নর্মাল ইনকাম। নর্মাল ইনকামের মধ্যে আপনার স্যালারি, ওয়েজেস অ্যান্ড বিজনেস ইনকামকে ধরা হচ্ছে। কোনো রকম শেয়ার মার্কেট রিলেটেড বা মিউচুয়াল ফান্ড রিলেটেড বা রিয়েল এস্টেট রিলেটেড ক্যাপিটাল গেইন ট্যাক্স, সেটা কিন্তু এই 12 লাখের মধ্যে অন্তর্গত নয়। তার মানে ক্যাপিটাল গেইন ট্যাক্স যেমন দিচ্ছিলেন আগের বছরে, যা রুল ছিল, এই বছরেও সেটা অ্যাপ্লিকেবল। ঠিক আছে, কোনো রকম ছাড় নেই, বাড়েওনি কমেওনি, একই আছে, একদম ক্লিয়ার। আচ্ছা, টিডিএস অ্যান্ড টিসিএস, এটা খুব ভালো। টিডিএস মানে ট্যাক্স ডিডাকশন অ্যাট সোর্স, আর টিসিএস মানে ট্যাক্স কালেক্টেড অ্যাট সোর্স, প্রায় এক কথা। টিডিএস এ সিনিয়র সিটিজেনদের জন্য খুব ভালো। টিডিএস আগে 50,000-এর বেশি হলে কেটে রাখতো টিডিএস, পরে অ্যাডজাস্টমেন্ট হতো যখন আপনি রিটার্ন ফাইল করতেন এক্সেট্রা এক্সেট্রা। এখন সেই স্ল্যাবটাকে ডবল করা হয়েছে, 50,000 থেকে বাড়িয়ে 1 লাখ টাকা পর্যন্ত টিডিএস এর ওই স্ল্যাবটাকে করা হয়েছে, যেটা কিন্তু ভালো একটা, মানে প্রায় দ্বিগুণ করা হলো। টিসিএস এর কি করা হয়েছে? টিসিএস এর একটা উদাহরণ আমি দেব। যারা ফরেন রেমিটেন্স করেন, মানে টাকা বিদেশে পাঠান, তাদের জন্য আগে মোটামুটি 7.5 লাখ টাকার পর্যন্ত আপনার কোনো টিসিএস লাগতো না, ট্যাক্স কালেকশন হতো না। 7.5 লাখ আইএনআর এর কথা বলছি, 7.5 লাখ আইএনআর এর বেশি আপনি যদি একটা ফিনান্সিয়াল ইয়ারে পাঠান, তার উপরে আপনার ওরা টিসিএস ট্যাক্স কেটে রাখতো। তারপর আপনি রিটার্ন ফাইল করলে সেটা অ্যাডজাস্ট হয়ে যাবে এক্সেট্রা এক্সেট্রা, কিন্তু টিসিএস কাটা হতো। এখন সেই স্ল্যাবটা 7.5 লাখ টাকা থেকে বাড়িয়ে 10 লাখ টাকা করা হয়েছে। ঠিক আছে, এক্সেমশন আছে, কেউ যদি এডুকেশনাল লোন নেয় এবং এডুকেশনাল লোনের ওই টাকাটা ফরেনে রেমিটেন্স করে, সেক্ষেত্রে টিসিএসটা নয়। ঠিক আছে, ক্লিয়ার হলো এডুকেশনের পারপাসে। টিডিএস আর টিসিএসটা মনে হয় ক্লিয়ার হলো। এইবার আসবো আমরা ভালো, এই বাজেটটা দেখতে গেলে তাহলে ভালো কি ক্ষেত্রে হলো, খারাপ কি কোন সেক্টরের ক্ষেত্রে হলো, একটু আলোচনা করব। তার আগে ভিডিওকে একবার লাইক করে দিন, আবারও রিকোয়েস্ট করছি। আর কাল থেকে কিন্তু আমার এসটি প্রফেশনাল ব্যাচের
ক্লাস শুরু হচ্ছে, 1 মাস ব্যাপী ক্লাস, 25টা ক্লাস থাকবে টোটাল, থিওরি এবং প্র্যাকটিক্যাল, মানে লাইভ মার্কেটে আমরা প্র্যাকটিক্যাল ক্লাসগুলো করব, কোনো রকম ফিনান্সিয়াল অ্যাডভাইস নয়, ক্লাস করব, শিখবো, বুঝবো জিনিসগুলো, টেকনিক্যাল অ্যানালিসিস, ফান্ডামেন্টাল অ্যানালিসিস, পোর্টফোলিও ম্যানেজমেন্ট স্টকের বা মিউচুয়াল ফান্ডের বিভিন্ন জিনিস সেইগুলো শিখবো, রিস্ক ম্যানেজমেন্ট, ট্রেডিং সাইকোলজি, এক্সেট্রা এক্সেট্রা। যদি কোর্সে জয়েন করতে চান, আমার আগের যে ভিডিও বা এই ভিডিওর নিচেও দেখবেন আমি ডিটেলস দিয়ে দিয়েছি, ফার্স্ট কমেন্ট বক্সে, এটা গতকালের ভিডিও, তার নিচেও কিন্তু আমার ডিটেলস দেওয়া আছে, কমেন্ট বক্স এবং ডেসক্রিপশন বক্সেও দেওয়া আছে, সেখান থেকে দেখে নেবেন। আমার টেলিগ্রাম চ্যানেল, এই টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই ক্লিক করে জয়েন করবেন, লিঙ্ক থেকেই জয়েন করবেন বা লিঙ্কটাকে কপি পেস্ট করে জয়েন করে নেবেন টেলিগ্রামে, টাইপ করে করবেন না, কারণ বুঝতেই পারছেন অনেক ফেক টেলিগ্রাম গ্রুপও আছে। তো টেলিগ্রামেও আমি ডিটেলস দিয়ে দিয়েছি, এখানেও ডিটেলস দেওয়া আছে, কি করতে হবে, ফিস পেমেন্ট করার পর গুগল ফর্ম সব এখানে দেওয়া আছে। আজকে যদি চান এনরোল করে নেবেন, কাল থেকে ক্লাস। আর যারা এনরোল তোমরা অলরেডি করে নিয়েছেন যারা, তাদের বলা হচ্ছে কালকে দুপুরের দিকে আপনার ইমেলে, আপনার রেজিস্টার্ড ইমেলে যেটা গুগল ফর্মে দিয়েছেন সেখানে ইমেল চলে আসবে, ওয়েলকাম লেটার, তার মধ্যে সব কিছু ক্লাসের ডিটেলস কিভাবে কি হবে সব কিছু দেওয়া থাকবে। আচ্ছা, যাই হোক, এটা বলা থাকলো। এইবার আসি আজকের বাজেটের ভালো দিক, মানে কোন সেক্টরগুলো ভালো, কোন সেক্টরগুলো একটু খারাপ, সেগুলো নিয়ে। প্রথম কথা, গতকালের ভিডিওতে আমি বলেছিলাম একটা পাম্প অ্যান্ড ডাম্পের বিষয় হতে পারে, যেটা আজকে কিন্তু হয়েছে। আজকে এত ভোলাটাইল ছিল বাজার, একসময় 23,600 উঠে গেছিল, 600 ক্রস করে গেছিল, সেখান থেকে 23,350-এ এসেছিল। আমি আজকে লাইভ মার্কেটেও আপনাদের সাথে ছিলাম বাজেটের সময়, সেখানেও আমি বলেছি এই পাম্প অ্যান্ড ডাম্প ব্যাপারটা চলে। এই গতকাল আমি উদাহরণ দিয়েছিলাম একটা ইরকনের রেলওয়ে স্টক, গতকাল 8% প্লাস ছিল, আজকে সেটা 8% মাইনাস। আমি গতকাল ওই স্টকের নাম নিয়ে বলেছিলাম রেলওয়ে সেক্টরে যদি ভালো না আসে এটা পড়বে, পাম্প অ্যান্ড ডাম্পের ব্যাপার হবে, এগুলো অ্যাভয়েড। আজকে যারা ভিডিওগুলো শুনেছেন প্লিজ নিচে কমেন্ট করে বলবেন তারা অ্যাটলিস্ট এই ট্র্যাপে হয়তো ফাঁসেননি এই 1-2 দিনের যে খেলটা চলেছে। এবার আমি বলবো মার্কেট নিয়ে আমার ধারণাটা এই বাজেটের নিরিখে। তো যাই হোক, এটা হলো ব্যাপার। এবার সেক্টরের জন্য কোনটা ভালো খারাপ হয়েছে সেটা বলি, আর ভিডিওর নিচে প্লিজ কমেন্ট করতে ভুলবেন না যে পাম্প ডাম্পের যে ব্যাপারটা বলেছিলাম সেটা আপনাদের কেমন লাগলো, স্পেশালি ইরকনের ক্ষেত্রে বা রেলওয়ে স্টকগুলোর ক্ষেত্রে। সেক্টর যদি ভালো বলেন, এফএমসিজি সেক্টরের পক্ষে ভালো হবে। কেন ভালো হবে সেটা হচ্ছে এই যে 12 লাখ পর্যন্ত ট্যাক্স আপনার দিতে হচ্ছে না, যেখানে আগে হয়তো 1.5 লাখ টাকার মতো ট্যাক্স যেত, কথার কথা বলছি, সেক্ষেত্রে এই 1 লাখ 1.5 লাখ টাকা আপনার কাছে আমার কাছে উদ্বৃত্ত বাঁচবে। এই টাকাটা, এটা তো বেশিরভাগ মিডল ক্লাস লোকেদেরই। এবার মিডল ক্লাস লোকেরা কোথায় ওই টাকাটাকে স্পেন্ড করবে? মানুষ তো টাকা খুব একটা হাতে রাখে না, স্পেন্ড করবেই। সুতরাং এক্সপেন্ডিচার বাড়বে এফএমসিজি কোম্পানিতে, রেস্টুরেন্টে, ঠিক আছে, সেই সব জায়গায় আপনাদের খরচাপাতিগুলো বাড়বে। তাই জন্য কনজামশন রিলেটেড স্টক যেগুলো আছে, স্পেশালি এফএমসিজি, সেই স্টকগুলোর ক্ষেত্রে কিন্তু ভালো, সেক্টরের ক্ষেত্রে ভালো। তাই দেখবেন আজকে HUL, হিন্দুস্তান ইউনিলিভার বলুন বা অন্যান্য এফএমসিজি রিলেটেড ইন্ডেক্স বলুন বা স্টক বলুন, সেগুলো কিন্তু বেড়েছে। এফএমসিজি ইন্ডেক্স 3%-এরও বেশি বেড়েছে এবং ভবিষ্যৎটা ভালো, যেহেতু লোকের হাতে পয়সা আসবে বলে খরচাপাতিটা বাড়বে। সুতরাং এফএমসিজি সেক্টর যদি বলেন ভালো। নিচে প্রশ্ন করবেন না স্যার তাহলে কি স্টকটা কিনতে পারবো, সেটা আপনাকেই ডিসিশন নিতে হবে। এই বাজেটের নিরিখে এফএমসিজি সেক্টর ভালো ব্যাপারটা হচ্ছে, যেহেতু লোকের হাতে টাকা আসবে এবং কনজামশনটা বাড়বে। এবং কনজামশন বাড়বে বলে বিশাল কিছু এই নয় যে আপনার একটা পুরো কি বলে মানে বড় জিনিস কেনার জন্য টাকা বেঁচে গেল না, কিন্তু ওই অ্যাপ্লায়েন্স কেনা সেগুলোর টাকা বাঁচবে। একটা ধরুন আপনি ফ্রিজ কিনতে চান, টাকাটা বেঁচে গেল, একটু ফ্রিজ একটা কিনলাম, একটা এয়ার কুলার কিনলাম বা এসি কিনলাম, এই জিনিসগুলো হতে পারে। সুতরাং অ্যাজ আ হোল কনজামশনের পক্ষে একটা ভালো খবর এই বাজেটে। আরেকটা যেটা হয়েছে, যেটা একটু ভালো লেগেছে আমার পার্সোনালি, সেটা হচ্ছে ট্যুরিজমের ব্যাপার। ট্যুরিজম সংক্রান্ত যে সেক্টরগুলো আছে সেটা কিন্তু খুব ভালো।
সেটা ভালো। সেটা ভালো হচ্ছে কেন, ট্যুরিজম নিয়ে অনেক কথা আজকে বাজেটে বলা হয়েছে, এবং সত্যি কথা বলতে কি অনেক ভালো ভালো খবর বলা হয়েছে। সুতরাং ট্যুরিজমের উপর একটু পজিটিভিটি আমাদের রাখা যেতে পারে বেসড অন দিস বাজেট। আচ্ছা, আরেকটা হয়েছে ইন্স্যুরেন্স। আমি এখানে লিখেছি, মানে এই কথাগুলো আমার আপনার সাথে খুব জড়িত, তাই জন্য ইন্স্যুরেন্সের ক্ষেত্রে খুব ভালো হয়েছে একটা এফডিআই লিমিট। আগে 74% ছিল। এফডিআই মানে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট। ফরেনাররা আমাদের এখানের যে ইন্স্যুরেন্স কোম্পানি আছে তাতে 74% পর্যন্ত ম্যাক্সিমাম অ্যালোকেট বা ইনভেস্ট করতে পারতেন, সেটাকে বাড়িয়ে আপ টু 100% করে দেওয়া হয়েছে। তার মানে কি, বাইরে বিদেশে যে কোম্পানিগুলো, ইন্স্যুরেন্স কোম্পানিগুলো আছে, তারাও কিন্তু এখন মোটামুটি ইন্ডিয়াতে আসতে পারবে পুরোপুরি, কেন 100% এফডিআই হয়ে গেছে। এতে কি হবে, এতে ইন্স্যুরেন্সের কম্পিটিশন বাড়বে। মানে ডোমেস্টিক যে ইন্স্যুরেন্স কোম্পানিগুলো আছে, আজকে মনে হয় সেগুলো স্টকগুলোর একটু নেগেটিভ হয়েছে, কারণ যেহেতু ফরেনাররা আসবে বলে একটু কি বলে কম্পিটিশনটা বাড়তে পারে। ফরেন ইন্স্যুরেন্স অনেক কোম্পানি আছে, তারা আসতে পারে, তারা এলে কম্পিটিশন বাড়বে। এটা আমাদের পক্ষে ভালোই হবে, কনজিউমারের পক্ষে তো আমরা তো চাই কম্পিটিশন হোক। তাহলে কি, তাহলে একটু দর কষাকষির ব্যাপারটা হবে, একটু কম দামে জিনিসপত্রগুলো পাওয়া যেতে পারে এখন, কারণ এখন যা ইন্স্যুরেন্সের দাম, প্রচুর ইন্স্যুরেন্সের দাম হয়ে গেছে। তো সেক্ষেত্রে একটা ভালো কিন্তু দিক হয়েছে। তো এই ব্যাপারটা আছে। আর একটা দুটো দিক আমি বলি, যেমন স্টিল সেক্টরের ক্ষেত্রে একটু খারাপ হয়েছে। আজকে স্টিল সেক্টরগুলো একটু নিচে নেমেছে, কারণ ফরেন যে ডিউটিসগুলো আছে সেগুলোর মধ্যে একটু মানে হেরফের করা হয়েছে, যেটা ওই সেক্টরের পক্ষে আপাত দৃষ্টিতে একটু খারাপ। তবে আমি পার্সোনালি মনে করি এই যে মেটাল সেক্টর আছে, মেটাল সেক্টর মানে আমি স্টিল, লোহা, এই জিনিসগুলোকে স্পেশালি বলছি, সেগুলো একটু ইনফ্রাস্ট্রাকচার বা ইনফ্রা রিলেটেড কার্যকলাপের সাথে জড়িত। সুতরাং ইনফ্রা রিলেটেড মানে ইন্ডিয়ার জিডিপি গ্রোথ যদি আরও একটু ভালো হয়, মানে 7-8 এই দিকে যদি যায়, তাহলে এই স্টকগুলো আবার আশা করব নিচ থেকে আবার ঘুরে দাঁড়াবে। ততদিন পর্যন্ত এখন যেমন ল্যাকলাস্টার হয়ে আছে, ল্যাকলাস্টার মানে এক জায়গায় সেই স্টকগুলো দাঁড়িয়ে আছে, মাঝে মাঝে ওঠানামা করে, মাঝে মাঝে ওঠানামাটা তো আর মানে রুল নয়, দোজ আর এক্সেপশন। তো সেইটাই চলতে থাকবে, কারণ 1-1.5 বছর আগেও জিডিপি 8 ছিল, এবং তখন মনে করা হচ্ছিল গ্রোথ সাইকেলটা 8-9 এরকম জিডিপি হবে এবং ডাবল ডিজিট গ্রোথ হতে পারে। সেটা কিন্তু নয়। আমি বারবার বলছি, ইকোনমিক সার্ভেতেও বলেছে 25-26, FY 25-26-এর জন্যেও কিন্তু জিডিপির গ্রোথ রেট 6.3 to 6.8 এটা মানা হয়েছে। তো 6 মানে 7-এর নিচে থাকছে ম্যাক্সিমাম কেসেও। সেক্ষেত্রে কিন্তু একটু আমাদের ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড জিনিসগুলো একটু মোটামুটি যেমন আছে তেমন থাকলেও থাকতে পারে। তবে এখানে একটা তবের ব্যাপার আছে। কেন? যেহেতু আজকের বাজেট যদি বলেন, আজকের বাজেটে কিন্তু সুন্দরভাবে উনি সব কিছুর দিকে ইনফ্রাস্ট্রাকচারটাও টাচ করেছেন। ইনফ্রাস্ট্রাকচারেও কিছু কিছু যা জিনিস হয়ে এসেছে সেগুলো অনেক কন্টিনিউশন হচ্ছে। সব থেকে একটা ইম্পর্টেন্ট হয়েছে যে শিপিং কোম্পানিগুলোকে বা শিপিং সেক্টরকে ইনফ্রার দরজা দেওয়া হয়েছে। ইনফ্রাস্ট্রাকচারের দরজা দেওয়া মানে হচ্ছে যে, দরজাটা হিন্দি ওয়ার্ড, দরজা মানে ওই দরজা নয়, ঠিক আছে, মানে ইনফ্রাস্ট্রাকচারের আন্ডারে নথিভুক্ত করার মানে হলো ইনফ্রা রিলেটেড যে অ্যালোকেশনগুলো বা ইনফ্রা রিলেটেড যে সুযোগ সুবিধাগুলো পাওয়া যায়, সেগুলো শিপিং সেক্টরটা একটু এখন পাবে। তা বলেই যে শিপিং সেক্টরটা খুব ভালো হয়ে গেল তা নয়, কারণ শিপিং স্টকগুলো অলরেডি বিগত মানে 6 মাস আগে, 6 মাস ধরে তো কারেকশন চলছে, তার আগে দেখবেন 8 গুণ 9 গুণ 10 গুণ হয়ে গেছে অনেক স্টক, শিপিং স্টকগুলো। তো সেক্ষেত্রে প্রাইস ইজ অলরেডি প্রাইসড ইন, মানে মার্কেটে প্রাইসড ইন হয়ে আছে। এই ব্যাপারটা একটু লক্ষ্য রাখতে হবে। আচ্ছা, এআই নিয়ে কথা হয়েছে, ডিজিটাল নিয়ে কথা হয়েছে, সবই কথা হয়েছে, কিন্তু এগুলো কোনো নতুন নয়। তাই জন্যই আইটি সেক্টরটা তেমনভাবে আজকে রিয়্যাক্ট করেনি, বরং মাইনাসই হয়েছে, কারণ এগুলো জানা কথা, যে এগুলোর উপর একটু ফোকাস আসবে, জোর দেওয়া হবে, সেগুলো জানা কথা। তো এই ব্যাপারটা চলছে মোটামুটি অল ওভার যদি দেখতে যান। হ্যাঁ, পশ্চিমবঙ্গ বা কোনো স্টেট স্পেসিফিক কিছু আমাদের কথা শোনা যায়নি যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বেশি, একটু বিহার নিয়ে আমি কথা শুনেছি,
বাজেটে। ফাইন প্রিন্ট এখনো পুরোপুরি দেখে হয়ে ওঠা হয়নি আমার, কিন্তু পশ্চিমবঙ্গের জন্য স্পেশালি যে কিছু একটা অ্যালোকেশন করা হয়েছে বা কোনো রাজ্যের জন্য তেমন কিছু নয়। আমি আসাম আর মানে বিহার এই দুটো নিয়ে আমি শুনেছি। আচ্ছা, বাজেটে আপনাদের সাথে আমি লাইভই ছিলাম তখন যখন হচ্ছিল ইউটিউব লাইভে। তো এই দুটো ব্যাপার আছে। এমনিতে যদি হরে দরে আমাকে জিজ্ঞেস করেন যে বাজেট এবং এই বাজেটের নিরিখে বাজারের ব্যাপার, তো আমি বাজেট বলবো যে মধ্যবিত্ত সাধারণ মানুষরা যেটা বহুবার চেয়ে এসেছিল, বহু বছর ধরে চেয়ে এসেছিল, সেটার আজকে এফএম কিন্তু একটা যোগ্য জবাব দিলেন বা ভালো একটা কাজ করেছেন। এটা মানে সাধুবাদ জানানোর মতো ব্যাপার যে হাতে পয়সাটা থাকবে, 12 লাখ পর্যন্ত ট্যাক্স মোটামুটি জিরো হয়ে যাবে, এটা আমিও আশা করিনি, কেউ আশা করিনি। তো এইটা একটা পজিটিভ সারপ্রাইজ হিসাবে আমি দেখব। সুতরাং সেক্ষেত্রে তো বাজেট আমাদের পক্ষে মানে নিম্ন মধ্যবিত্ত মানুষদের পক্ষে ভালো হয়েছে বলবো। ঠিক আছে, এইটা। আর আপনার মতামত কি এই কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, এই বাজেট আপনার কেমন লাগলো। আর যদি মার্কেটের দিকে বলেন, আজকে খুব ভালো জায়গায় বন্ধ দিয়েছে, মানে 23,500 কাছাকাছি। যেহেতু আজকে উইকেন্ড, আমি আরও একটা দিন দেখব, মানে সোমবারে এফআইআই ডিআইআইরা পুরোপুরি মার্কেটে আসবে, সেদিন মার্কেটের রিয়াকশান দেখব। এবং বলছি 23,500 উপরে যদি মার্কেট থাকে তাহলে কিন্তু আমি এবার আস্তে আস্তে আমার মানে ওই বুলিশনেসটা পোষণ করব, বা মার্কেট মোটামুটি এবার বটম করে নিয়েছে একটা রিসেন্ট ওই 23,800, 22,800 বা 23,000, সেটা হিসাবে ধরা যেতে পারে যদি ওই 23,500 উপরে সোমবার মঙ্গলবার টিকে যায় বা কনসলিডেট করে যায়, সেইটা দেখার। ওভারঅল বাজেটের জন্য মার্কেট পড়বে এরকম মানে হওয়া উচিত নয়। বাজেট ঠিক হয়েছে, মানে বাজেটে এই ট্যাক্স ছুট এইসব করার পরেও উনি যে ফিস্কাল ডেফিসিট, যেটা বিদেশি ইনভেস্টররা দেখেন, ফিস্কাল ডেফিসিটটা কিন্তু ঠিক মানে গ্রহণযোগ্যতার মধ্যেই রাখা হয়েছে। সুতরাং ফিস্কাল ডেফিসিট মানে কি, আয় আর ব্যয়ের মধ্যে যে অসঙ্গতি থাকে, মানে আমার যদি 100 টাকা আয় হয়, আমার যদি 110 টাকা খরচ হয়, তাহলে 10 টাকা আমার পকেট থেকে মানে বেশি যাচ্ছে। সো ওই 10 টাকাটা হচ্ছে ফিস্কাল ডেফিসিট, মানে -10 সেদিক থেকে হলো। তো আমাদেরও এখন মাইনাসই চলে, মানে বৃত্তীয় ঘাটা যাকে বলে, ফিস্কাল ডেফিসিটেই আমরা চলি। তো সেই ডেফিসিটটা যত কমানো যায় তত আমাদের ভালো। তো ফিস্কাল ডেফিসিটটা কিন্তু কমের মধ্যেই আছে, অ্যাকসেপ্টেবল জায়গাতেই আছে। সুতরাং সেই দিক দিয়ে দেখলে বাজেট খুব একটা খারাপ হয়নি কম্প্যারেটিভলি, অন্যান্য বছরে যা হয় তার তুলনায় তো যথেষ্ট ভালো হয়েছে বলবো আমি। যেহেতু নিম্ন মধ্যবিত্ত, অ্যাটলিস্ট আমাদের যা বহু দিনের একটা আশা আকাঙ্ক্ষা ছিল, সেটা এবার একটু হলেও পূর্ণ হয়েছে। যাই হোক, আপনার মতামতটা নিচে জানাবেন। ভিডিওটাকে ভালো হলে লাইক শেয়ার অবশ্যই করবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি আমার এসটি প্রফেশনাল ব্যাচে জয়েন করতে চান, ডিটেলস এই ভিডিওর নিচেও দেওয়া আছে, প্লিজ জয়েন করে নেবেন। কাল থেকে কিন্তু ক্লাস শুরু হচ্ছে। ভালো থাকবেন সবাই, নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।